যে একের পর এক তৃণমূল নেতা তাদেরই প্রাণ সংশয়ের বিষয় উঠে আসছে। ভাটপাড়াতে ভোটের মানে নৈহাটিতে যখন ভোট হচ্ছে, ভাটপাড়াতে অশোক সাউ তৃণমূল নেতা, তাকে গুলি করে খুন করা হলো। এদিকে কসবার এদিকে সুশান্ত ঘোষ, তিনি তৃণমূলের কাউন্সিলর, তাকেও মারার চেষ্টা। কি হচ্ছে, কিভাবে দেখছেন পুরো বিষয়টাকে? দেখুন, পশ্চিমবঙ্গের মানে রাজনৈতিক পরিস্থিতি কিন্তু ভালো নয়। কারণ মানুষ যখন তখন যেখানে সেখানে কাগজ খুললে, টিভি পর্দা খুললে কোথাও খুন হচ্ছে, কোথাও গুলি হচ্ছে, কোথাও একদম যে ঘটনাগুলো আমরা দেখছি, ইনক্লুডিং দ্য পলিটিক্যাল লিডার্স। সে বিজেপি তো এত বছর ধরেই মারধর খেয়েছে, গুলি হয়েছে, মারা গেছে, 265 জন কার্যকর্তা মারা গেছে। তৃণমূলেরও যে কিছু লোক মারা যাচ্ছে না সেটা নয়, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে কোনো কারণেই হোক, সে টাকা পয়সার ভাগ বাটোয়ারা হোক বা ক্ষমতার ভাগ বাটোয়ারা হোক বা পুরাতন আর নতুন হোক, যে কোনো কারণে তৃণমূলের একটা গোষ্ঠীদ্বন্দ্ব বা অন্তর্দ্বন্দ্ব এইরকম ঘটনাগুলো ঘটছে। এবং তার ফলে আজকাল তো পশ্চিমবঙ্গ হয়ে গেছে একটা বোম বারুদ বন্দুকের স্তূপ। মানে কথায় কথায় বোধহয় ঝগড়া হলেই একটু বোম চলে যায় বা বন্দুক চলে যায়। ভোটের সময় আপনি যে পরিস্থিতি তৈরি হয়, সারা ভারতবর্ষে এতগুলো রাজ্য, এত জায়গায় ভোট হয়, কোনো দিন এইভাবে বোম বারুদ নিয়ে মানে তুবড়ি খেলার মতো, মানে কালী পুজোর পটকা ফাটানোর মতো এইরকম বোধহয় আর কোনো রাজ্য দেখেনি, দেখবেও না। সুতরাং ভোটটাকে বলুন আর রাজনীতিটাকে বলুন, এখন একটা প্রহসন, ক্ষমতা দখলের লড়াই। এবং আপনি যেটা বলছেন বিজেপির জন্য এইটা করা হয়েছে, সেটা তার বক্তব্য বা তার প্রেডিকশন হতেও পারে, নাও হতে পারে। আমি তো বর্তমানে আমি যেটা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন সেটা হলো মহিলাদের ওপর যে আঘাত নেমে আসছে পশ্চিমবঙ্গ তার শীর্ষে একজন মহিলা মুখ্যমন্ত্রী। অথচ আমি যেহেতু জাতীয় মহিলা কমিশনের একটা দায়িত্বে ওপরে রয়েছি, আমার নজর কিন্তু পশ্চিমবাংলার মেয়েরা কতখানি তারা তাদের নিরাপত্তা পাচ্ছেন, তাদের ওপরে অত্যাচার বা শ্লীলতাহানি বা রেপ, মার্ডার, অ্যাসিড অ্যাটাক কতখানি হচ্ছে, তার দিকে আমার তীক্ষ্ণ নজর। আমি আমার দিক থেকে বলতে পারি যে এই রাজনৈতিক নেতাদের খাওয়াখাওয়ি, খুনোখুনি, লোভ, এগুলো যতদিন না শক্ত হাতে দমন করানো হবে এবং আইন, পুলিশ, প্রশাসন যতক্ষণ না খুব শক্ত হাতে, মানে ক্রিমিনালের সাজা, আপনি আর্জি করে দেখেছেন এখনও অবধি কিছু হয়নি। সেখানে ডাক্তার মারা গেল, এফআইআর দেরি করে এলো, থানার ওসি থেকে থানার প্রিন্সিপাল তারা পর্যন্ত এখন জেলের গরাদের ভেতরে। তো আপনি কাকে ভরসা করে রাজ্যে দেখুন, যারা রক্ষক তারাই আজকে ভক্ষকের ভূমিকায়। মানুষ চিন্তিত, আমরা কেউ ভালো নেই, পশ্চিমবাংলার মেয়েরা ভালো নেই। আর রাজনৈতিক দলগুলো তো আরও ভালো না থাকারই কথা। তারা তো যেভাবে নিজেদের ভেতরে মারামারি, ক্ষমতা দখল, টাকা দখল, কোটি কোটি টাকা, এইসব গল্প টল্পগুলো সাধারণ মানুষের বোধহয় আর হজম হচ্ছে না। ফিরহাদ হাকিম আগেই বলেছেন, মানে এই সাম্প্রতিককালে এই যে বাংলার সংস্কৃতি মারামারি করা নয়, এটা বাইরে থেকে আসছে, বিহার, ইউপি থেকে ছেলেরা কাজে আসছে এবং সেই সমস্ত এলাকাগুলোতেই দেখা যাচ্ছে এই রকম পরিস্থিতি, মারামারি। তো কোথাও গিয়ে এই সুশান্ত ঘোষের কেসেও আমরা দেখলাম যে বিহার থেকেই যিনি অভিযুক্ত, যাকে গ্রেপ্তার করেছে পুলিশ, বিহার থেকেই সে সুপারিটা পায় এবং সুশান্ত ঘোষকে তিনি বলেন যে ভয় দেখানোর জন্য এসেছেন। কিন্তু সুশান্ত ঘোষের যেটা প্রেডিকশন যে না, মারার জন্যই আসলে আসা হয়েছিল। ভাগ্যিস ফিরহাদ হাকিম বলেছেন বাংলার কালচার নয়, বাংলায় এটা ঘটে না। এই কদিন আগে তার যা বক্তব্য আমি শুনেছি, যে একজন ভদ্র মহিলা যিনি আমাদের লোকসভা ইলেকশনের ক্যান্ডিডেট, তাকে যেভাবে একটা কমোডিটির সঙ্গে তুলনা, মেয়েদের যে চোখে দেখা, তাতে কিন্তু মহিলার ওপর অত্যাচার, আক্রমণ এবং এগুলো ক্রমশ বেড়েই চলেছে। এবং কোনো রেপিস্ট বা কোনো খুনির আজ পর্যন্ত সেইভাবে ফাঁসি বা দৃষ্টান্তমূলক সাজিয়ে আমরা পাইনি। বছরের পর বছর ধরে মামলাগুলো চলছে, কোনো ফাস্ট ট্র্যাক কোর্টে সলভ হয়ে তাদের, যে ইউপির মতো রাজ্যে আমরা যেরকম দেখি যে এনকাউন্টারে মারা গেছে, এগুলো আমরা দেখি না, বাংলার মানুষ দেখে না। শুধু মেয়েদের ক্ষেত্রে এই অবস্থা, আর সাধারণ রাজনীতির ক্ষেত্রে তো আরও খারাপ, মারাত্মক একটা জায়গায় পৌঁছে গেছে। মানুষের এখন সেই মানবিক বোধ বা নীতিবোধটা এত তলানিতে লেগে গেছে যে মানুষ, যারা রাজনীতি করছেন তারা ভাবছে আমাকে এটা পেতে হবে, আমার এই ক্ষমতা দেখতে হবে, আমি এই জায়গায় আছি, আমি ফিরহাদ হাকিম,
আমার উপরে কথা বলার কারো ক্ষমতা নেই। এই যে একটা মানে অহংকার বলুন, যাই বলুন, সব মিলিয়ে এখন বাংলায় মানে নিত্য মারামারি, বোম গোলাগুলি, খুনোখুনি, এটা মানে বাংলার কালচার, যেটা বাংলার কালচার নয়, যেটা উনি না বললেও আমরা জানি। আমাদের এটা হলো রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসের জায়গা। এটা আমরা বাঙালি বলতে সারা বিশ্বের কাছে গর্ব অনুভব করি। এগুলো বলার প্রয়োজন মনে করে না যে কোনো মানুষ। বাইরে আমি কাজ করি, ভারতীয়, সর্বভারতীয় ক্ষেত্রে বাঙালি শুনলে কিন্তু তারা মনে করে যে একটা কৃষ্টি কালচার, তা একটু শিক্ষিত মার্জিত, এই একটা জিনিস। সেই জিনিসটাকে কিন্তু আমরা রাজনীতি করতে গিয়ে নিজেরা একদম শেষ করতে বসেছি, একদম শেষ। এবং যেভাবে সামান্য একটা ভোটের জন্য, কয়েকটা টাকার জন্য, একটা মহিলাকে কিছু বলার জন্য যেভাবে খুনোখুনি, মারামারি, বোম বন্দুক ব্যবহার হচ্ছে, পুলিশ যেভাবে চুপ করে প্রশ্রয় দিচ্ছে দুষ্কৃতীদের, এই জায়গার থেকে সত্যিই লজ্জিত। এখন বাংলা বললেই লোকে বোঝে একটা জায়গা যেখানে শুধু আপনার পরিযায়ী শ্রমিক, শিক্ষিত বেকার ছেলেরা গ্র্যাজুয়েট হয়ে, MA পাস করে, বিএড করে, ইঞ্জিনিয়ার হয়ে, ডাক্তার হয়ে তারা বাইরের রাজ্যে টাকা বেশি পাওয়ার জন্য চলে যাচ্ছে। তাদের মা বাবা, স্ত্রী, সন্তান, পুত্রকে এখানে রেখে তারা বাধ্য হচ্ছে বাইরে জীবিকার সন্ধানে যেতে। আজকে বাংলা মানে পরিযায়ী, বাংলা মানে যেখানে কোনো আপনার কোনো শিল্প নেই, কোনো রোজগার নেই, বাংলা মানে যেখানে খালি বোম বন্দুক, দুর্নীতি, চাকরিতে ঢুকতে গেলে পয়সা দিতে হয়। বাংলার এই যে পরিস্থিতি, এই অবস্থার পরিবর্তন চাই, সমূলে পরিবর্তন চাই। বাঙালিকে আবার উঠে দাঁড়াতে হবে। আমাদের নিজের যে আমাদের সম্ভ্রান্ত, আমাদের যে সম্মানের জায়গা, সেই হৃত গৌরব আমাদের ফিরিয়ে আনতে হবে। দেখুন, স্বাধীনতা সংগ্রামী, আমি এই রিসেন্টলি একটা সেলুলার জেলে যেতে হয়েছিল আমাকে। সেখানে আপনি 1000 জন বন্দির মধ্যে 960 জনের মতো, 950 জনের মতো বাঙালি। সেই বাংলা কোথায় আজকে আমাকে বলতে পারেন? কেন? কার দোষে? স্বামী বিবেকানন্দের কথা ছেড়ে দিন, আমাদের যে মুখ্যমন্ত্রী ছিলেন বিধানচন্দ্র রায়, তার বাংলাটা কেমন ছিল? সেই বাংলার থেকে আজকে এই মুখ্যমন্ত্রীর আমলে এই বাংলার কি দশা। আর এই বাংলার অর্থনীতি, দেনা, সব মিলিয়ে আমরা কিন্তু মানে বাংলা ছেড়ে যাব না, কলকাতা ছেড়ে যাব না, আমি বাঙালি, আমি বাঙালিই থাকবো বলে আজকে আমি এত বড় বড় কথা বলছি। কিন্তু আসল কথা হলো বাংলাকে তার ঋত গৌরব ফেরাতে হবে, বাংলার শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে, বাংলার মেয়েদের মর্যাদা দিতে হবে। এইভাবে কোনো রেপ ধর্ষণ চলবে না। আমি দেখছিলাম আপনি কথা বলতে বলতে অনেকটাই আবেগপ্রবণ হয়ে পড়ছেন। বাংলার যা পরিস্থিতি, সত্যি সার্বিকভাবে মানে বিশ্বের দরবারেও আরজি করের ঘটনার পর তো আমরা দেখেছি একটা প্রশ্ন উঠেই গেছে, মাথা নত হয়ে গেছে, যেখানে মুখ্যমন্ত্রী মহিলাদের সুরক্ষা নিয়ে এই অ্যাঙ্গেলেও অনেক প্রশ্ন উঠেছে। তো সত্যিই তো প্রশ্ন উঠে যায় যে যারা বিভিন্ন সরকারি মানে পদে রয়েছে, আমরা যদি বলি যে কাউন্সিলর, তারা যদি মানে তাদের যদি প্রাণ সংশয়ের এরকম আশঙ্কা থাকে, তাহলে সাধারণ মানুষ তারা যাবেন কোথায়? দেখুন, আপনি যেটা বলছেন, বড় বড় নেতা মন্ত্রী, তাদের প্রাণের সংশয়, তাদের প্রাণের ভয়, তাদের ভাড়া করা গুন্ডা, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল হায়ার করে এনে মারা হচ্ছে, এই সব কথাগুলো পশ্চিমবঙ্গে অন্তত কোনোদিন কেউ শোনেনি। আজকে এই একটা জায়গায় বাংলাকে নিয়ে আসার জন্য দায়ীকে, এবং কেন হচ্ছে, কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, কেন প্রশাসন, হোম মিনিস্ট্রি এটা মুখ বুঝে এই যে অভিযোগ এলো, এই অভিযোগের বিরুদ্ধে আমার স্বরাষ্ট্র দপ্তর আমার রাজ্যের কি কাজ করেছেন? কতজনকে পাকড়াও করেছেন, বা যে করেছে তাকে ডেকে কতখানি সত্যতা যাচাই করেছে, বা এগুলো কোনো জবাব নেই। সাধারণ মানুষ জানতে পারে না, আর মিডিয়াগুলো যেহেতু জানতে পারে না সেহেতু তারা ছাপতে পারে না, আমরা জানতে পারি না। এই জায়গার থেকে আমি বলবো, আরজি করের ঘটনার পর থেকে আমাদের মেয়েটি মারা গেছে কর্মস্থলে, একটা দুর্ঘটনা হোক বা চক্রান্ত হোক, একটা ঘটনা, তার জন্য প্রত্যেকে দুঃখিত, পুরো রাজ্যবাসী থেকে দেশবাসী সবাই উত্তাল, ঠিক আছে। কিন্তু যেখানে থানার ওসি আজকে জেলের ভেতরে, যেখানে কলেজের প্রিন্সিপাল, যাকে ছাত্রছাত্রীরা সকলে বলছে একে সরাতে হবে, তাকে আবার পুনর্বহাল করা হলো, সে আজকে জেলের ভেতরে। যেখানে ক্রাইম সিন, হাসপাতালটা পুরো ভেঙে গুড়িয়ে দেওয়া হলো সরকারি মদতে, যেখানে আপনার পোস্টমর্টম থেকে ফরেন্সিক সব কিছু ইনফ্লুয়েন্স করা হলো। এই ঘটনার জন্য দায়ী কি কোনো একটা সরকার বা রাজনৈতিকভাবে মদতপুষ্ট ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি বা ব্যক্তিরা নন?
এই প্রশ্ন আজকে প্রত্যেকটা মানুষের কাছে। এবং সেই জায়গায় আজকে বাংলা কি করে তার ওই জায়গায় ফিরে আসবে যদি না আপনার পুরো মানে কি বলে না আপনার পুরো ইয়ের মধ্যেই সাপ, হ্যাঁ, আপনি শস্যের মধ্যে ভূত। আপনি সেই জায়গার থেকে আপনি বাংলাকে কি ঠকবাজ থেকে আউজার হয়ে যাবে। আপনি আজকে প্রিন্সিপালকে বকা দিলেন, চমক দিলেন, আপনি একটা অংশ করলেন। আপনাকে থানায় যাবেন, ওসিকে ধরলেন, ওসি দিলেন, থানার ফরেন্সিক ডিপার্টমেন্টের ডাক্তারবাবু এর মধ্যে ইনভলভ, তাকে ধরলেন, হলো না। ওষুধ যারা সাপ্লাই দিয়েছে সুপারিনটেন্ডেন্ট থেকে প্রত্যেকে ইনভলভ। কতজনকে করবেন? পুরো সিস্টেম কারাপ্টেড। আজকে পয়সার জন্য, ক্ষমতার জন্য, ভাগ বাটোয়ারার জন্য সৎ পথে শিক্ষিত হয়ে নিজেদের প্রযুক্তি, নিজেদের শিক্ষা, নিজেদের অভিজ্ঞতা, নিজেদের এক্সপার্টাইজ সেটা করে আজকে বাংলাদেশ সারা বিশ্বের দরবারে। প্রবীণ নেতারা ইতিমধ্যে বলতে শুরু করেছেন যে সিস্টেমের মধ্যেই রয়েছে। ফিরহাদ হাকিমও বলেছেন, মদন মিত্র তিনিও বলেছেন যে এরকম অনেকেই আছে যে লুটে পুটে খেয়ে এলোমেলো করে দিয়ে এরকম ভাবনা চিন্তা নিয়ে অনেকে তৃণমূলে এখন আসছেন। আমি জানি না আমার ছোট মুখে বড় কথা বলা উচিত হবে কিনা। আমি যেভাবে তৃণমূলের নেতা মন্ত্রীরা বিহাইন্ড দ্য বার, পুরো শিক্ষা দপ্তর গরাদের পেছনে, আপনি দেখেছেন এই অনুব্রতবাবু এসছেন ফেরত, কিন্তু এই সবগুলোর দিকে তাকিয়ে আমার মনে হচ্ছে তৃণমূলের বড়, মেজো, সেজো, ছোট প্রতিটি নেতার দে শুড লুক অ্যাট দেমসেলফ। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পরীক্ষা করুন, নিজেকে দেখুন আপনি কতখানি করাপ্টেড, আপনি কতখানি চুরি করেছেন, আপনি মানুষকে কতখানি ঠকিয়েছেন, নিজের ক্ষমতার কতখানি অপব্যবহার করেছেন, রাজ্যের এই দুর্নীতি, এই অবস্থার জন্য আপনি কতখানি দায়ী। কারণ ক্ষমতা আপনার হাতে, ভোটে আপনারা জিতছেন, আপনারা যেভাবেই হোক ভোট দিয়ে মানুষ আপনাদের জিতিয়ে আনছে, ভোট টেকনোলজি আপনাদের করায়ত্ত। সুতরাং সেই জায়গার থেকে আপনি রাজ্যের এই দুর্দশা, আপনি ক্ষমতায় থাকুন, আপনি আমার শত্রু নন, কিন্তু আপনি ক্ষমতায় থাকতে গিয়ে আপনি পশ্চিমবঙ্গকে যেই গঙ্গার জলে ডুবিয়ে ভাসিয়ে দিচ্ছেন, তার জন্য কিন্তু আপনি শাসক, আপনি দায়ী, এবং তার জন্য আপনাকে কেউ ক্ষমা করবে না। এই 10 কোটি বাঙালি আজকে করলেও বাঙালির একটু দেরিতে বোধগম্য হয়, যখন ক্ষমা করবে না তখন দেখবেন আপনারা একদম পালিয়ে যাওয়ার জায়গা পাচ্ছেন না, এবং আপনাদের মানুষ ধরে গাছে বেঁধে পেটাবে। কিন্তু এই বাঙালি তো স্বাধীনতা সংগ্রামে একেবারে সামনের সারিতে ছিল বলতে গেলে, আন্দোলনে ছিল কি, এখনও আছে, এখনও প্রচুর মেধাবী। আমি প্রচুর জায়গায়, আমাকে তো এখন কাজের জন্য নানান জায়গায় যেতে হয়, যখনই আমি বাঙালি পাই তাদের বলি আপনারা কলকাতা যান না, কলকাতা থাকেন না, আপনাদের কে আছে সারা ভারতের নিরিখে বা বাইরে। হ্যাঁ, বিশ্বাস করুন তারা বলে যে যেগুলো কাগজে পড়ি, টিভিতে দেখি, যা শুনি, আত্মীয় স্বজন বন্ধু, কলকাতায় যেতে ভয় লাগে। মেয়ে নিয়ে কলকাতায় যাব, মেয়েকে বড় করব, মেয়েকে রাখবো কোথায়? মেয়ের নিরাপত্তা কে দেবে? আমি যাব, আমার ছেলেকে বড় করব, ছেলে লেখাপড়া শিখে চাকরি পাবে কোথায়? আমার ছেলের জীবনের জন্য কে দায়ী নেবে? এই যে বাঙালির মধ্যে একটা ভীতি, নিজের রাজ্য ছেড়ে পালিয়ে যাচ্ছে, এর জন্য দায়ী কে? এবং এর সলিউশন কি? আজকে যারা প্রশাসক, যারা ভোটে জিতে ক্ষমতায় আছেন, বড় বড় নেতা, মাঝারি ছোট সেজো নেতা, এই যে আজকে গ্রাম পঞ্চায়েত, সেখানে এত চুরি, প্রধানমন্ত্রী আবাস যোজনার চুরি, একটা ট্যাব দিচ্ছে চুরি, প্রত্যেকটা জায়গায় চুরি। এই যে চুরির, এই যে মানে সহজে টাকা রোজগার করে নিজে বড়লোক হওয়ার এই যে টেন্ডেন্সি, এবং সেখানে প্রশাসক তথা মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুরো তৃণমূল দল তার উপরে কোনো অ্যাকশান আজ অবধি নিয়েছে? আপনারা বলতে পারবেন একটা তৃণমূলের নেতা আজ পর্যন্ত সাজা পেয়েছে যে তুমি চুরি করেছো, তোমাকে সাজা দিলাম, দল থেকে তাড়িয়ে দিলাম, এত টাকা জমা দিবে, তুমি মানুষকে টাকা ফেরত দাও? দেখেছেন? কেউ দেখেনি, শুধু মুখে বড় বড় কথা। এই কারণে আজকে বাংলার দুর্দিন শেষ হবে না যতদিন এই গভর্নমেন্ট অন্তত থাকবে বলে আমি মনে করি। আমি অরাজনৈতিকভাবে বলছি, আমি একটা বাংলার মানুষ হিসেবে, একজন ভোটার হিসেবে, একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি মনে করি এই সিস্টেম কারাপশন যতক্ষণ না ইরাডিকেট করা হবে, এই সিস্টেম কারাপশনের জন্য এই মিনিস্ট্রি, এই লিডার, এই মিনিস্টার, এই গ্রাম পঞ্চায়েত, এই পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে এই বিডিও, এই এসডিও, যারা সাদা খাতার বিডিও হয়েছেন 2012-13 সালের রিক্রুটমেন্ট, তারা কিছু লিখতে পারেননি, কিন্তু কোনোভাবে পেছনের দরজা দিয়ে হয়েছেন। তারা তো তাদের বদান্যতা দেখাবেন এই মন্ত্রীকে, এবং শাসক দলের নেতারা যা বলবেন সেটাই করবেন, তাই হচ্ছে। আর তাই হওয়ার ফলে আজকে কেন্দ্রীয় সরকারের আসা টাকা তারা পায় না, বার্ধক্য ভাতা মুখ দেখে দেখে দেওয়া হচ্ছে। কেন? সত্যিকারের বিধবা, সত্যিকারের যার বাড়ি নেই, তারা কিন্তু টাকা পায় না, তারা অনেক দূরে।
তারা পরিষেবা থেকে অনেক দূরে, কারণ তাদের নালিশ করার লোক নেই, তারা ভয়ে মুখ খোলেন না, তারা সব কিছু মেনে নেন। এই নিরীহ, এই যে প্রান্তিক মানুষগুলো, এর জন্য কি কোনো দায়বদ্ধতা সরকার এবং সরকারি দলের নেই? আমার প্রশ্ন সেটা।